আমেনা, কমল, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো। আমাদের বাড়ির চাকর বাকরগুলো যে কোথায় থাকে সেটাই আমি বুঝি না। আমেনা, এই আমেনা, কমল, এই কমল, এদিকে আয় বলছি। হ্যাঁ হ্যাঁ মালকিন। কি হয়েছে মালকিন, বলুন। আমরা কি কোনো ভুল করে ফেলেছি মালকিন? বলুন না মালকিন, কি হয়েছে? তোরা কি করেছিস না করেছিস সেটা দেখ। আমার পায়ের দিকে তাকিয়ে দেখ, কত ময়লা পড়ে আছে এই জায়গাটায়। তোদেরকে মাসে মাসে মোটা অঙ্কের মাইনে দিয়ে কি করতে? একটা কাজও তো ঠিকঠাক করতে পারিস না তোরা। দেখ তো মেঝেটার কি অবস্থা, এখানে এত ময়লা আসলো কি করে? মালকিন, আমাদেরকে ক্ষমা করুন, আমরা দেখতে পাইনি। আমরা এখনই পরিষ্কার করে দিচ্ছি মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাদেরকে 1 মিনিট সময় দিন মালকিন, আমরা এখনই পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিচ্ছি? মগের মুল্লুক পেয়েছিস? এটা তোদের মামার বাড়ি নয় যে যখন ইচ্ছা যেভাবে তোরা কাজ করবি। আমার পায়ে তোদের জন্য ময়লা লেগেছে, তাই তোদেরকে আজ থেকে আর কাজে আসতে হবে না, বুঝেছিস? এক্ষুনি এই মুহূর্তেই তোরা দুজনে জমিদার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি হচ্ছি জমিদার কন্যা মালিনী। আমি যার উপর একবার অসন্তুষ্ট হই তাকে আমি শেষ করে দেই। তোরা বন্দি হবার আগে তাড়াতাড়ি জমিদার বাড়ি থেকে কেটে পড়। জমিদার বাড়ির যদি আশেপাশেও তোদেরকে কোনোদিন দেখেছি, সেদিন তোদের গর্দান নেব। টাকা থাকলে কাজের লোকের অভাব হবে না আমাদের। ড্যাব ড্যাব করে না তাকিয়ে এখনই বেরিয়ে পড় এখান থেকে, যত সব ছোট লোক। ঠিক আছে মালকিন, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দয়া করে আপনি একটু শান্ত হন। বাহ, আমার বাগানের ফুলগুলো তো দারুণভাবে ফুটেছে। যতই সুন্দর ফুল ফুটুক না কেন, আমার থেকে সুন্দর এই ভুবনে কোনো ফুলই ফুটবে না কোনোদিন। আমার কি নেই? রূপ, সৌন্দর্য, নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা সব আছে আমার, সব। আমাকে দেখলে আকাশের পরীরাও লজ্জা পায়। মা গো, আমাকে কিছু ভিক্ষে দেবে? আমি খুবই অসুস্থ একজন মানুষ। তুমি একজন ভিক্ষুক হয়ে জমিদার কন্যার কাছে ভিক্ষে চাইছো? তোমার এত বড় স্পর্ধা! আর তুমি আমার বাগানে ঢুকলেই বা কি করে? তোমার এত বড় সাহস! বাগানের দরজাটা খোলা ছিল তো মা, তাই ঢুকে পড়েছি। মা তুমি রাগ করো না, আমি এই গ্রামের নই রে মা, আমি পাশের গ্রামের। সবাই বলে এই গ্রামের জমিদার খুবই ভালো, তাই এসেছি মা ভিক্ষে নিতে। তুমি নিশ্চয় জমিদারের মেয়ে। বুড়ি, তোর এত বড় সাহস! তুই আমাকে মালকিন না বলে আমাকে জমিদার কন্যা বলছিস, আবার তুমি করে বলছিস? তোকে দাঁড়া, দেখাচ্ছি মজা। প্রহরী, এই প্রহরী, এদিকে এসো। দেখো একটা বুড়ি এসে ঢুকে পড়েছে আমার বাগানে। এই বুড়িকে বাগান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও, একে আমার একদম সহ্য হচ্ছে না। প্রহরী আনতে হবে না মালকিন, আমাকে ক্ষমা করুন। আমার খুব বড় ভুল হয়ে গেছে আপনার বাগানে এসে আপনার কাছে ভিক্ষে চেয়ে। আমি সব থেকে বড় অন্যায় করেছি। অন্যায় যখন করেছিস শাস্তি তো তোকে পেতেই হবে। আর এক দণ্ড যদি দাঁড়া সেখানে, তাহলে তোর গর্দান নেব আমি। আমার এত সুন্দর বাগানে একজন ভিক্ষুকের পা পড়েছে, তাই এই বাগানের ফুল একটাও আমি রাখবো না। সব ফুলের গাছ কেটে ফেলবো আমি। আমার আশেপাশে যেন কোনো গরিবের ছোঁয়া না থাকে, সেটাই আমি করব। মা মালিনী, এ হচ্ছে রবিন, পাশের গ্রামের জমিদারের ছেলে। আমি বলেছিলাম না কিছুদিন পর তোকে আমার বন্ধুর ছেলে দেখতে আসবে? এই সেই রবিন, আমার বন্ধুর ছেলে। আমি ওর সাথে তোর বিয়ে ঠিক করেছি, বুঝেছিস মালিনী মা? ও আচ্ছা, এই সেই রবিন। আপনার যদি কিছু আপত্তি না থাকে, আপনাকে কিছু আমি প্রশ্ন করতে চাই। আশা করি সকল প্রশ্নের আপনি সঠিক জবাব দেবেন। আমি তো আর যাকে তাকে আমার বর বানাতে পারি না। জি মালিনী, বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে আমাকে বিয়ে করতে এসেছেন, আপনার যোগ্যতা কি? আমি যতদূর জানি পাশের গ্রামের জমিদারের তেমন কোনো টাকা পয়সা নেই, কারণ ওই গ্রামে ফসল উৎপাদন হয় না অনাবৃষ্টির জন্য। তাই আপনাদের আমাদের মতো টাকা পয়সাও নেই। আর চেহারার কথা যদি বলি, আপনি তো আমার নখেরও যোগ্য না।
মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো আপনি জানেন না। আমি একজন মেহমান, মেহমানের সম্মানটা অন্তত রাখতেন আপনি। আর আপনার প্রশ্নের জবাব হচ্ছে আপনি অত্যন্ত লোভী একজন মেয়ে। আপনাদের কিছু নেই তাই আমাকে লোভী বলছেন। সত্যিকার অর্থে লোভী তো আপনি। আমাদের টাকা পয়সা দন দৌলত বিশাল সাম্রাজ্য দেখে আপনার মাথা ঘুরে গেছে। মালিনী, মুখটা সামলিয়ে কথা বল। মানুষের সাথে এরকম আচরণ করিস না। এত অহংকার, এত হিংসা, এত গরিমা ভালো নয়। আমাদের জমিদার বাড়ির মান সম্মানটা অন্তত খাস না মা। রবিনের বাবার জন্যই তোর বাবা এই পর্যন্ত আসতে পেরেছে, বুঝেছিস? কে কার জন্য উপরে উঠেছি সেটা তোমরা দেখে নাও মা, আমার তো এত দেখার বিষয় নয়। আমি তোমাদের বন্ধুত্ব রক্ষা করার জন্য নিজের জীবন তো শেষ করতে পারি না। তোমরা পারলে একটা দত্তক মেয়ে এনে লালন পালন করে রবিনের সাথে বিয়ে দিয়ে দাও। আমি তাকেই বিয়ে করব, যার অর্থ সম্পদ প্রাচুর্য আমাদের থেকেও 3 গুণ থাকবে। আমি কিন্তু এখনো ভদ্রতা বজায় রাখছি। আপনি এখন এখান থেকে যেতে পারেন রবিন। আপনারা যেরকম জমিদার সেরকম জমিদারের মেয়েকে বিয়ে করুন। মালিনী, একটু বেশি বেশি বলছিস তুই। তোর জন্য আমার বন্ধুকে আর আমি মুখই দেখাতে পারবো না। তোর মতো মেয়ে থাকার থেকে নিঃসন্তান থাকা ঢের ভালো। বাবা, সবকিছু তোমরা আমার উপর চাপিয়ে দিতে পারো না। আমার নিজস্ব ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমার জীবনসঙ্গী বাছাই আমি নিজেই করব, তোমাদের মতামতে হবে না কিছু। আমি তাহলে আসি, আপনারা ভালো থাকুন। মালিনী, তুই এটা একদম ঠিক কাজ করিসনি। ও কিন্তু মন খারাপ করে এখান থেকে চলে গিয়েছে। আমার কথায় কারো মন খারাপ হলে সেটা তো আমি কি করব? আমি যেটা সত্যি সেটাই বলেছি। আমার উপযুক্ত পাত্র আমি নিজেই খুঁজে বের করব। তোমাদের এত মাথা ঘামাতে হবে না। তোমরা দয়া করে এখন এখান থেকে যাও। আমি একটু একা থাকতে চাই। বামন হয়ে চাঁদ ধরতে এসেছিল, কত বড় সাহস! আচ্ছা, মালিনী কার মতো হলো বলো তো? আমাদের জমিদার বংশে এরকম রাগী জেদি মেয়ে একটাও তো হয়নি কোনোদিন। মালিনীর তো যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করার। সে যেরকম পাত্র চায় সেরকম পাত্র এই ত্রিভুবনে একটাও খুঁজে পাওয়া যাবে না। কি করবে? কিছু কি ভেবেছো? ওর মনের মতো পাত্র তো খুঁজে পাওয়া যাবে না। শোনো, আমি হচ্ছি জমিদার রায় বাহাদুর। আমার জমিদারিতে কত রাগী জেদি মানুষ আমি ঠিক করেছি তার হিসেব নেই। আমি আগামী 2 দিনের মধ্যেই ওর যোগ্য পাত্র আমি খুঁজে বের করব। তুমি শুধু দেখতে থাকো গিন্নি। আমি যেমন তুলোর মতো নরম, সেরকম পাথরের থেকেও কঠিন হতে পারি। চাল ডাল আনাজপাতি কিচ্ছুই নেই ঘরে। কদিন ধরে কোনো কাজও খুঁজে পাচ্ছি না। পকেটের সব টাকাই খরচা হয়ে গিয়েছে। কি যে করব কিচ্ছুই বুঝতে পারছি না। আগামী কালকে জমিদার বাড়িতে যাব। গিয়ে দেখি আমাদের দয়ালু জমিদার মশাই আমাকে যদি একটা কাজের ব্যবস্থা করে দেয়। উপরওয়ালার দয়াতে আমি তো সকল কাজই করতে পারি। না, এখন ভাতগুলো খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল জমিদার বাড়িতে চলে যাব। জমিদার মশাই, আমি হচ্ছি এই গ্রামের ছেলে। আমার নাম রাজু। আমি অনেক দিন ধরেই একটা কাজ খুঁজছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন জমিদার মশাই। সারা জীবন কৃতজ্ঞ থাকবো। কাজ পরে, আগে তুমি আমার কথাটা শোনো। তুমি আমার মেয়েকে বিয়ে করবে? কি গো, কথা বলছো না কেন? বলো, আমার মেয়েকে বিয়ে করবে? আপনি কি বলছেন জমিদার মশাই? আপনি কি আমার সাথে মজা করছেন? আমি কোনো মজা করছি না, আমি সত্যি কথাই বলছি। বিয়ে করবে? জমিদার মশাই, আমার মা নেই, বাবা নেই, আমি এতিম। আমার কোনো কুল কিনারা নেই। দিন আনি দিন খাই। আমার মতো এরকম বহবগুড়ে ছেলের কাছে আপনার মেয়েকে বিয়ে দিতে চান? হ্যাঁ, তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আমি জমিদার, আমার চোখ কখনো মিথ্যে বলে না।
আমার মেয়ে তোমার কাছে সুখেই থাকবে, তবে ওকে তোমার মতো সাধারণ মানুষের জীবনযাপন করাবে, যেন তার শরীরে জমিদারের কোনো রেশ না থাকে। ঠিক আছে জমিদার মশাই, আমি রাজি আছি। বাবা রাজু, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার কথা রেখেছো। কালকেই তোমাদের বিয়ে, কাল বিয়ে করে তোমার স্ত্রীকে তোমার বাড়িতে নিয়ে যাবে। আর আমাকে জমিদার মশাই নয়, আমাকে আজ থেকে বাবা বলে ডাকো। ঠিক আছে বাবা, আপনি যখন আমাকে এত ভরসা করছেন, আপনার ভরসা আমি ভাঙতে দেব না। সবসময় প্রার্থনা করবেন যে দুমুঠো ভাত খেয়ে সুখে দুঃখে যেন জীবনযাপন করতে পারি। মালিনী, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। হ্যাঁ বাবা, বলো কি কথা? আমি তোমার জন্য পাত্র দেখেছি, আগামী কালকে তোমার বিয়ে। পাত্র হচ্ছে আমাদের গ্রামের দিনমজুর রাজু। কাল তুমি বিয়ের তো বাবা, কোনো কিন্তু নয়, আমি যা বলছি তাই শেষ কথা। বাবা আমার আমি কথাটা যা তো বলি শোনো। তাই হবে, বাবা তোর কোনো দয়া করে কথাই চেয়েও না শুনবো না। বাবা। গিন্নি, এটাই আমাদের বাড়ি, আজ থেকে তুমি এখানেই থাকবে। প্রথম প্রথম তোমার একটু কষ্ট হবে, কিন্তু আমরা দুজন সুখে দুঃখে একসাথে থাকবো। কি গো গিন্নি, কথা বলছো না কেন বলো? হাই বিধাতা, এরকম একটা ভাঙা বাড়িতে আমি থাকবো কি করে? বাবা আমাকে এত বড় একটা দিব্যি দিল, যার কারণে তোমাকে বিয়ে করেছি। না হলে তোমার মতো ভিখারি আর দিনমজুরের কাছে আমি কখনোই বিয়ে করতাম না। ইচ্ছে করছে মরে যাই। বাবা যে কেন আমার সাথে এরকমটা করলো? এই ভাঙা বাড়িতে আমি থাকতে পারবো না, কখনোই না। গিন্নি, বাড়িটা আমার ভাঙা হতে পারে, কিন্তু তুমি যদি সাজিয়ে গুছিয়ে নাও তাহলে কিন্তু সুন্দরই হবে। ভালোবাসা আর সম্মান থাকলে ভাঙা বাড়িতেও ভালো থাকা যায়। তুমি আমাকে বারবার গিন্নি গিন্নি বলা বন্ধ করো তো। তোমার মুখে ওই গিন্নি ডাকটা আমার সহ্য হচ্ছে না। দয়া করে একটু মাথাটা ঠান্ডা করো, এখন একটু হাত মুখগুলি ধুয়ে নাও, একটু বিশ্রাম করো। আমি যাই, দেখি একটা কাজের ব্যবস্থা করতে পারি কিনা। এই মা, ঘরে তো একটা বিছানাও পর্যন্ত নেই, আমি ঘুমাবো কোথায়? তুমি কি মাটিতে ঘুমাও নাকি? হ্যাঁ গিন্নি, এখন কটা দিন একটু মানিয়ে নাও। আমি একটা কাজ পেয়েছি, কাল সকাল থেকে সেই কাজে যাব। আমাদের সব হবে একদিন গিন্নি। আমাদের ঘরটা সুন্দর মতো তুমি সাজাবে, কেমন? এখন ঘুমিয়ে পড়ো গিন্নি, অনেক রাত হলো। যাক, গিন্নি ঘুমিয়ে পড়েছে, আগামীকাল তো আমাকে কাজে যেতে হবে। যাই, সব পোটলা পুটলিগুলো গুছিয়ে রাখি, সকালে রওনা হয়ে যাব। গিন্নি, আমি কাজে যাচ্ছি, আর তুমি বাড়িতে সাবধানে থেকো। আমার হাতে টাকা ছিল না, তাই বাজারও করতে পারিনি। ঘরে পান্তা ভাত আছে, দয়া করে খেয়ে নিও। আমি আসার সময় বাজার করে নিয়ে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নেবক্ষণ। যেখানে যাচ্ছ চুপচাপ যাও, এত কথা বলো না তো। আমার জীবনটাকে শেষ করে দিল আমার বাবা। আমার বাকিটা জীবন কিভাবে আমি কাটাবো সে চিন্তায় আমি মরে যাব এখন। গিন্নি, একদম মন খারাপ করো না, যা হবার তা হয়ে গেছে। তুমি যাও, ঘরে গিয়ে খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। ছি 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 ছি, এই পান্তা ভাত কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে আমি খাবো? এরকম খাবার তো আমি আমার বেড়াল কুকুরকেও খাওয়াইনি কখনো। হে বিধাতা, আমাকে তুমি উঠিয়ে নিয়ে যাও, এই যন্ত্রণা আর আমি নিতে পারছি না। যেখানে আমার একটা পোশাকের মূল্যই ছিল হাজার হাজার টাকা, সেখানে এখন আমি 100 টাকার শাড়ি পরে পান্তা ভাত খেতে বসেছি। ওই দিনমজুর রাজুকে বকাঝকা করলেও কোনো কথাই কানে নিতে চায় না, শুধু বলে গিন্নি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আমি এ কোথায় ফেসে গেলাম? আমার কি হবে? আমার ভবিষ্যৎ কি? এর থেকে তো ভালো ছিল পাশের গায়ের জমিদারের ছেলেকে বিয়ে করে নেওয়া। আমার দোষে আমি এখন সব হারিয়ে ফেলেছি, সব হারিয়ে ফেললাম আমি। বাবা, তোমাকে কোনোদিনও আমি ক্ষমা করব না, কোনোদিনও না। তোমার জন্যই আমার আজ এই বেহাল দশা। জীবন আমার তেজপাতা হয়ে যাচ্ছে, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। মালিনী,
এরকম পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে না পেরে হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়ে। মালিনীর এই অসুস্থতার জন্য মালিনীর স্বামী খুবই চিন্তিত হয়ে পড়ে। গিন্নি, এ তোমার কি হলো? গিন্নি কথা বলছো না কেন? ও গিন্নি, কি হলো তোমার? সকাল থেকে একবারও চোখ মেলে তাকালে না তুমি গিন্নি। ও গিন্নি, কথা বলো। এভাবে হবে না, আমাকে তাড়াতাড়ি গিন্নিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমি যেভাবে হোক আমার ভিটে মাটি বিক্রি করে হলেও আমার গিন্নিকে সুস্থ করব। গিন্নি, ও গিন্নি, তোমার কি হলো? গিন্নি, কি হলো তোমার? আপনার স্ত্রীর শরীর একদম ভালো নয়। আপনার স্ত্রীর কিডনি বিকল হয়ে গিয়েছে। যথাসম্ভব কিডনি যদি প্রতিস্থাপন করানো না যায় তাহলে আপনার গিন্নি বাঁচবে না। এখন বলুন আপনি কি করবেন? রোগী কিন্তু খুবই সিরিয়াস, এটা মনে রাখবেন। এ কি বলছেন ডাক্তার সাহেব? আমার গিন্নির এ কি হলো? আমার কিডনিগুলো আমার গিন্নিকে প্রতিস্থাপন করে দিন ডাক্তার সাহেব। যে কোনো মূল্যে হোক আমার গিন্নিকে আপনি বাঁচান। দয়া করে আপনি এত অধৈর্য হবেন না। একটা কিডনির দান আপনি করতেই পারেন। এতে আপনার স্ত্রী বেঁচে যাবে আর আপনারও কোনো সমস্যা হবে না। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। তাড়াতাড়ি অপারেশন করে আমার গিন্নিকে বাঁচিয়ে তুলুন ডাক্তার সাহেব। এভাবে 2টা দিন কেটে যায় আর মালিনীরও অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। গিন্নি, এখন তোমার শরীরটা কেমন আছে বলো না? আমার শরীর একদম ঠিক আছে। বাবা আমাকে সঠিক মানুষের কাছে বিয়ে দিয়েছিল। ডাক্তার সাহেব আমাকে সব বলেছেন যে তুমি আমাকে কিডনি দান করেছো। আর যদি তুমি না থাকতে আমি কখনো বাঁচতামই না। আমার হিংসা, অহংকার সবকিছুই তুমি ধুলোয় মিশিয়ে দিয়েছো রাজু। তোমার এত বড় হৃদয় যে আমার নিজেকে তোমার কাছে ছোট মনে হচ্ছে। আর তোমার পাশে আমাকে বেমানান লাগছে রাজু। আমাকে ক্ষমা করে দিও। সব ভুলে তুমি কি আমাকে ক্ষমা করবে রাজু? আমাকে কি স্ত্রী রূপে গ্রহণ করবে তুমি? তোমাকে আমি খুব ভালোবাসি গিন্নি, এরকম ভাবে বলো না দয়া করে। তুমি সুস্থ হয়েছো, এর থেকে খুশির সংবাদ আর কিছু নেই। এখন থেকে সুখে দুঃখে আমরা দুজন একসাথে মিলেমিশে থাকবো, তাই না গিন্নি? শুধু টাকা পয়সা আর ধন দৌলতে সুখ নেই গিন্নি। পরিবারের সম্মান আর ভালোবাসা থাকলে কোনো কিছুরই দরকার হয় না। তুমি একদম ঠিক বলেছো। এর সব থেকে বড় উদাহরণ তো তুমি।